জিনিস আমি একটু বলতে চাই। আমরা আসলে প্রসঙ্গটা অন্যদিকে চলে গেছে। জি। এটা নিয়ে আসলে আলাদা একটা আলোচনা হতে হবে। আলাদা একটা আলোচনা। আমরা প্রাসঙ্গিক ইয়েতে যদি থাকি আজকে ডক্টর প্রফেসর সাইদুজ্জামান সাহেব বললেন যে বিএনপি প্রতিহত করেছিল ইলেকশনটি এবং সেটা তারা সফলও হয়েছিল। আমি কিন্তু ওনার সাথে একমত যে বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ ভোট পড়ে তার অর্ধেকের কম ভোট পড়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির আন্দোলনটা তো ছিল গণতন্ত্রের জন্য, অ্যাটলিস্ট ওভারটলি। তো গণতন্ত্রের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে প্রক্রিয়া কি অগণতান্ত্রিক হতে পারে? ইলেকশন প্রতিহত করা কি গণতান্ত্রিক হতে পারে? তারা তো আহ্বান জানাতে পারে মানুষকে যে তোমরা আমার দাবির সাথে একমত হলে ইলেকশনে যাবে না, ভোট দিবে না। এই আহ্বান জানানোটাই তো যথেষ্ট ছিল। সেটা না করে তারা প্রতিহত করার নামে সহকারী ইলেকশন রিটার্নিং অফিসারকে আপনার মেরে ফেলেছে। ভোট দিতে যাওয়ার দায়ে মানুষকে ভোটারদের ধরে নিয়ে যে আপনার ধান খেতে পিটিয়েছে। তারা শত শত স্কুল জ্বালিয়েছে। এই যে প্রতিহত করার যে ব্যাপারটা, এটি তো অগণতান্ত্রিক। কাজেই তারা কতটুকু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণতন্ত্রের আন্দোলন করছিল তাদের কর্মকাণ্ড। আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আমি আপনাকে 1996 সালের 13 ফেব্রুয়ারির অবস্থাটা একটু মনে করিয়ে দিতে চাই। বলেন না, বিরতিতে আইসা বলেন। কারণ কি আপনি এটা বলবেন, আমি উত্তর দিতে দিবেন না। বিরতিতে চলে যাবেন। বিরতির পরে এসে আপনি এটা উত্তর দিয়েন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে এটা পড়ে শোনাতে চাই। 1996 সালের 13 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ঠেকাতে দেশব্যাপী অবরোধ, সারা দেশ অচল, বোমা ও গুলিতে আহত 4 শতাধিক, রাজধানীতে ব্যাপক ধরপাকড়, সচিবালয়ের ভিতরে অবস্থান ধর্মঘট। এই ছিল অবস্থা 15 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে 96 সালে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে অধ্যাপক সাইদুজ্জামানকে শুনে আবার আপনাকে শুনবো। আজকের বাংলা আজকের বাংলাদেশে ফিরলাম। আরাফাত ভাই, ফেব্রুয়ারি 96-এর 13 তারিখের যে প্রধান সংবাদ আপনাকে পড়ে শোনাচ্ছিলাম, সংসদ নির্বাচন ঠেকাতে দেশব্যাপী অবরোধ, সারা দেশ অচল, বোমা ও গুলিতে আহত 4 শতাধিক, রাজধানীতে ব্যাপক ধরপাকড়, সচিবালয়ের অভ্যন্তরে অবস্থান ধর্মঘট। আপনি একটা জিনিস দেখেন যে ধরপাকড়, তারপরে যারা আহত যারা হয়েছে এরা কারা? মোস্টলি বিরোধী দলের নেতা কর্মীরাই, তাই তো? এবং আপনি অবরোধ ডাকছেন, প্রশ্নটা তো সেখানেই ছিল। আপনি অবরোধ ডাকেন, আপনি হরতাল ডাকেন, আপনি আহ্বান জানান, মানুষকে বলেন ভোট দান থেকে বিরত থাকতে, সেগুলো তো আপনি করতে পারেন। এগুলো তো সব গণতান্ত্রিক। কিন্তু বোমাতে বিরোধী দল আহত হবে, পুলিশ তো বোমা মারে না। না, এখানে বোমা ও গুলিতে আহত 4 শতাধিক এরকম বলা হয়েছে। এটা তো আসলে শুধু হেডলাইন্স গুলি, বোমা তো আর পুলিশ মারতে পারবে না মনে হয়। না, মানে আমার মনে হয় আর কি, মানে বোমা কি পুলিশ মারবে কিনা যেটা হচ্ছে না, অফ কোর্স আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইউ। এখন যেটা হচ্ছে যে গুলিতে যখন আপনি আহত হন, তার পিছন থেকে তার প্রতি ইয়েতে তো আপনার বাংলাদেশের কালচারে কম বেশি এগুলো ছিল জানি। এখন যেটা হচ্ছে যে মোদ্দা কথা যেটা হচ্ছে, এটা যদি ধরেন করেও থাকে, ইভেন ইফ ইট ওয়াজ ডান বাই আওয়ামী লীগ অর এনিবডি এলস, আমার প্রিন্সিপাল স্ট্যান্ড হচ্ছে যে অ্যাজ ফার এজ ডেমোক্রেসি ইজ কনসার্নড, আপনি যদি ডেমোক্রেসি ফরে আপনার স্ট্যান্ড থাকে, সেই আপনার মুভমেন্টটা, সেই আন্দোলনটা ডেমোক্রেটিক হতে হবে। এটাকে জাস্টিফাই করা যাবে না। I'm not in favor of justifying this. আচ্ছা, আপনি জাস্টিফাইং এর বিরুদ্ধে? Absolutely. আমার কথা হচ্ছে আপনি মানে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, আপনি গণতান্ত্রিক ভাবে করতে হবে। আপনি জনগণকে আহ্বান জানাতে পারেন যে তোমরা ভোট দিও না, আপনি তাকে প্রতিহত করতে পারেন না। আবার আপনি যদি আরেকটা দেখেন, ইতিহাসে আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি প্রতিহত করলেন, করার পরে আপনি পরাজিত হলেন, তাহলে আপনি ইউ আর দ্য বিগেস্ট লুজার, যেটা হয়েছে বিএনপির ক্ষেত্রে। আমি প্রফেসর সাইদুজ্জামানের এই বিষয়ে মন্তব্য জানতে চাইবো। আমাদের দর্শকদের একটি অংশ আসলে আপনার কাছে জানতে চাইছেন, আপনাদের কাছে জানতে চাইছেন যে আমাদের দেশে দিল্লির আম আদমি পার্টির মতো একটি পার্টি গড়ে ওঠা, তার রাষ্ট্র ক্ষমতায় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কতখানি সম্ভাবনা আছে? ও অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং আইডিয়া। আমার মনে হয়, কারণ এই যে দিল্লির আম আদমি পার্টি, এর সিম্বলিজম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলটি ছোট হলেও দিল্লিতে তারা যেভাবে আসছে, তাদের সবচেয়ে বড় ধারণা ছিল, অনেকে আমরা হয়তো এটা অবলোকন করি না, ভিআইপি কালচার অ্যাবলিশ করা। এটা খুবই সুন্দর। আমাদের মতো দেশে আমরা দেখি যে মানুষের সবচেয়ে এম্বারেসিং রিয়ালিটি হচ্ছে যে এই যে ভিন্নতা, যারা সরকারি উচ্চ পর্যায়ে রয়েছে তারা একরকম ট্রিটমেন্ট পায়, সাধারণ মানুষ আরেক রকম ট্রিটমেন্ট। এই জন্য রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে কখনো ক্ষমতা ছাড়তে চায় না। আমার খুব অবাক লাগে যে প্রধানমন্ত্রী হাসিনা, যিনি বঙ্গবন্ধু কন্যা, তার কাছে এই প্রধানমন্ত্রিত্ব কেন এত অনারেবল মনে হয়। তার বাবা কিন্তু এই প্রধানমন্ত্রিত্বকে গুরুত্ব দেয়নি, মানুষের অধিকারকে গুরুত্ব দিয়েছে। সেই দিক থেকে আমার কনক্লুশন হচ্ছে যে ওই যে আম আদমি পার্টি যে ভিআইপি কালচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটা বাংলাদেশে যদি কোনোভাবে আমরা ওই ধরনের একটা চিন্তাধারা আনতে পারতাম,
আমার মনে হয় সেই চিন্তাধারা আসবে, কিছু বছর হয়তো লাগবে। এই যে এই প্রজন্ম যারা ক্ষমতায় রয়েছে তারা নিশ্চয়ই তাদের জবনিকাপাত হতে হবেই। তারপরে আমরা দেখব হয়তো যে এই মূল্যবোধগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার যে প্রশ্ন আরেকটা ছিল যে কি যেন আমি ভুলে গেছি বোধহয়। আমি শুরু করতে চাইছিলাম যে মোহাম্মদ আরাফাতকে দিয়েই যে উনি বলছিলেন যে এরকম তুলনামূলক অবস্থান থাকবেই, এই তুলনামূলক অবস্থান থাকা সত্ত্বেও আমরা যেগুলি পুরনো বাজে ঘটনা সেগুলিকে নিশ্চয়ই আমরা রেপ্লিকেট করতে পারি না। এক্স্যাক্টলি, না আরাফাত, আই এগ্রি উইথ ইউ যে সেগুলো আগে যে ঘটেছিল সেগুলো রেপ্লিকেট করাটা ভুল। আনফর্চুনেটলি আমাদের এখানে চয়েসেসগুলো খুবই সীমাবদ্ধ, চয়েসেসগুলোর সীমাবদ্ধতা রয়েছে। কেননা আমরা এখানে যে কালচার, সেখানে কোনো ইনোভেট করার মতো কোনো বাস্তবতা দেখি না। আমি এটাও বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে বিএনপি কেন্দ্রিক রেসপন্সটাই তার একমাত্র রেসপন্স। তিনি একটা জিনিস আমার মনে হয় উইথ অল ডিউ রেসপেক্ট ভুলে যান যে বিএনপির বাইরে ব্যাপক যে জনগোষ্ঠী রয়েছে, সাইলেন্ট মেজরিটি, তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায় এবং তাদের অধিকারটাকে এভাবে অবমূল্যায়ন করা, মেনে নেয়া এবং এভাবে বলা যে জনগণ তো আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটা হচ্ছে আলটিমেট হিউমিলিয়েশন জনগণের প্রতি। কেননা আমার মনে হয় জনগণ এবং স্পেশালি এই দেশের বিশাল নারী ভোটাররা, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও কিন্তু দলে দলে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে 2019-এর আগে কোনো ইলেকশন হওয়া সম্ভব না, এটা সাধারণ মানুষকে চপেটাঘাত করার মতোই। এবং আমার মনে হয় তাদের যে অধিকার রয়েছে এই সরকারকে ইলেক্ট করা বা রিজেক্ট করা, সেটা ভুলে যাওয়া। এবং সবচেয়ে বড় ভুলটা করছেন মাননীয় প্রধানমন্ত্রী এই অর্থে যে তার হাতে যে অসাধারণ ক্ষমতা রয়েছে, এটা তিনি প্রথমবার ইলেক্টেড হওয়ার যে ম্যান্ডেট সেটাকেই রেপ্লিকেট করছেন। অথচ পরের টার্মে যে এত অল্প সংখ্যক ভোটাররা ভোট দিয়েছে, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে অ্যাবসলিউটলি একটা কম্প্রোমাইজ ফর্মুলায় যাওয়ার জন্য গণরায় হয়েছে। তার মানে স্যার আপনি এটা বলতে চাইছেন না যে বিএনপি যে এত সাংঘাতিকভাবে জিনিসটাকে প্রতিহত করলো? আমরা দেখলাম যে ভোটের আগে একজন সাধারণ স্কুল শিক্ষক, আমার যতদূর মনে পড়ে, তিনি ভোটের কর্মকর্তা ছিলেন বলে তাকে পুড়িয়ে মারা হলো এবং সারা দেশে এই হুমকি দেওয়া হলো যারা ভোট কেন্দ্রে যাবেন তাদেরকে আসলে মেরে ফেলা হবে। সেইগুলি কোনো কাজ করে নাই স্যার? সেগুলো যদি মানে নিরাপত্তার অভাবটা, মানুষ তো ব্যক্তিগত নিরাপত্তারে খুব গুরুত্ব দেয় হয়, কিন্তু সরকারের হাতে তো সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। মানে এত বড় দেশে 16-17 কোটি দেশে আসলে যেখানে 7-8 যেখানে সেনাবাহিনীও রাস্তায় নেমে এসেছিল, যেখানে এটা সম্ভব হয় না। এই মানে ব্যক্তিগত নিরাপত্তা বোধের প্রশ্নটা অনেকে চিন্তা করে যে একটা ভোট দিতে যে এত কেন রিস্ক নিব। মোহাম্মদ আরাফাত, আমার একটা নতুন প্রশ্ন আপনাকে করতেই হচ্ছে, যেটি আসলে দর্শকরা করছেন, সেই নতুন প্রশ্নটি একটু মিলিয়ে করতে চাই। আপনি জানেন যে জাস্টিস এবিএম খায়রুল হক, যিনি সাবেক প্রধান বিচারপতি এবং এখন আইন কমিশনের চেয়ারম্যান, তিনি বলেছেন যে পুলিশের আইজিপির পদত্যাগ করা উচিত ছিল বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর, পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন ধরে। পাশাপাশি বিএনপির মতো একটি বড় দলের সিনিয়র একজন নেতা, যিনি যুগ্ম মহাসচিব, তিনি আজকে নিখোঁজ রয়েছেন প্রায় সপ্তাহ ধরে। এগুলিকে আপনার নিরাপত্তা বাহিনীর সক্ষমতার অভাব বলে মনে হয় কিনা? আসলে এগুলো নিয়ে খুব ওই ধরনের অ্যাবসলিউট কমেন্ট করা ডিফিকাল্ট, কারণ পৃথিবীর অনেক উন্নত দেশে এই ধরনের ঘটনাগুলি ঘটে যাচ্ছে। আমি সালাউদ্দিন সাহেবের ব্যাপারটি বলছি না, অভিজিতের যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক এবং এটাকে হয়তো অ্যাভয়েড করা যেত। হয়তো ব্যক্তিগত পর্যায়ে ওনারা একটা সিকিউরিটির ওই ধরনের ফিল করেছেন কিনা, যেটা আমরা শুনলাম। অনেক মানুষের মধ্যে অনেক ধরনের ইমোশন কাজ করে। আই থিঙ্ক অভিজিতের ওয়াইফেরই একটি শুনছিলাম, যেখানে বারেবার বলা হতো যে তোমাকে এত থ্রেট করে, এগুলো করে, তখন অভিজিৎ বলতো যে আমাকে কে কি করবে, এটা তো আমার এলাকা। এই ধরনের ব্যাপারগুলো আমরা ঘুটিয়ে ফেলি অনেক সময়। আমরাও কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এই কথা বলছেন, তখনই একজন দর্শক বলছেন আপনি সালাউদ্দিনের কথা বাদ দিলেন না। বাদ দিচ্ছি আপাতত, এটা আনছি আমি পরে। এটা একসাথে তো সব বলে ফেলতে পারবো না, এটা ওয়ান বাই ওয়ান বলতে হবে। তো যে কারণে অভিজিতের ব্যাপারটা আলাদা, এটা খুবই দুঃখজনক যেটি ঘটেছে। এবং বাংলাদেশের মতন দেশে আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ঘাটতি আছে, সমস্যা আছে, রিসোর্সের অভাব আছে, সক্ষমতার অভাব আছে। এটাকে উভয় বলা যাবে না, পুরোটাই একেবারে সক্ষম নয় বলে এই ঘটনা ঘটেছে, আবার এটাও বলা যাবে না যে তারা খুবই সাফল্যের সাথে সবকিছু করে ফেলছে। তো সেটা হচ্ছে অন্য ইস্যু। কিন্তু সালাউদ্দিন সাহেবের ব্যাপারটা আমি বলি আপনাকে, এটা নিয়ে যেটা হচ্ছে কি, আমরা কি সার্টেন হয়ে বলতে পারি যে আসলে কি হয়েছে ওনার ক্ষেত্রে? উই ডোন্ট নো। আমি পার্সোনালি জানি না, আমাকে যদি আপনি প্রশ্ন করেন। এখানে অনেকগুলি ঘটনা ঘটতে পারে। উনি